চালুক্যদের মধ্যে দিয়ে ভারত আবারও এমন এক যুগে প্রবেশ করল যেখানে কোনো একক সাম্রাজ্য গোটা উপমহাদেশকে নিয়ন্ত্রণ করছিল না, বরং ভারত বিভক্ত হয়ে পড়ল বহু শক্তিশালী আঞ্চলিক রাজ্যে, যারা একে অপরের সাথে যুদ্ধ, জোট এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছিল। এই সময়কালকে ইতিহাসে বলা হয় প্রারম্ভিক মধ্যযুগীয় ভারত। সপ্তম শতকের শুরুতেই ইসলাম ইতিহাসের মঞ্চে প্রবল গতিতে আবির্ভূত হয়। অল্প সময়ের মধ্যেই মুসলমানরা উত্তর আফ্রিকা থেকে পারস্য পর্যন্ত বিশাল অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারা সাসানিয়ান সাম্রাজ্যকে পরাজিত করে, যার ফলে মুসলিম শক্তি পৌঁছে যায় তৎকালীন ভারতীয় রাজ্যগুলির সীমান্তে, আজকের আফগানিস্তান এবং পাকিস্তান অঞ্চলে। 632 সালেই আরব নৌবাহিনী ভারতের দিকে অভিযান চালালেও তা সফল হয়নি, তবে স্থলপথে আক্রমণ ছিল অনেক বেশি কার্যকর। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল সিন্ধু অঞ্চল, বর্তমান পাকিস্তান। ইসলামের আগমনের আগে এই অঞ্চলটি ভারতীয় সভ্যতার অংশ ছিল এবং ব্রাহ্মণ রাজবংশের শাসনে ছিল। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরপরই সিন্ধুতে আরব আক্রমণ শুরু হয় এবং 640-এর দশক পর্যন্ত তা চলতে থাকে। কিন্তু 712 সালে উমাইয়া খিলাফতের একটি বাহিনী চূড়ান্তভাবে সিন্ধু জয় করে এবং অঞ্চলটি সম্পূর্ণভাবে মুসলিম শাসনের অধীনে আসে। আজ অনেক পাকিস্তানি এই ঘটনাকে তাদের জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখেন। পরবর্তী কয়েক দশকের মধ্যেই সিন্ধুর অধিকাংশ জনগণ ইসলাম গ্রহণ করে এবং আজও এই অঞ্চলের মানুষ প্রধানত মুসলমান। সিন্ধু ছিল প্রথম অঞ্চল যেখানে মুসলমানরা একটি ঐতিহ্যবাহী ভারতীয় জনগোষ্ঠীর ওপর শাসন কায়েম করে। তবে ইসলামের আগমনকে শুধুমাত্র যুদ্ধ ও দখলের ইতিহাস হিসেবে দেখা ভুল হবে। ব্যবসা, বাণিজ্য এবং ভ্রমণও ছিল ইসলাম ও ভারতের প্রাথমিক সম্পর্কের সমান গুরুত্বপূর্ণ অংশ। আরব ব্যবসায়ীরা ভারতীয় বন্দরগুলিতে স্বাগত পেতেন এবং ভারতীয় শাসকেরা সাধারণত মুসলমানদের ধর্ম পালনে সহনশীল ছিলেন। পশ্চিম উপকূলের বহু বন্দর নিয়ন্ত্রণকারী রাষ্ট্রকূটরা মুসলিম সম্প্রদায়কে শহরে বসবাস ও মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছিলেন। এই সময় বহু মুসলিম পর্যটক ও ভ্রমণকারী ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন। তাদের লেখা ভ্রমণ বৃত্তান্ত আজ এই যুগ সম্পর্কে আমাদের সবচেয়ে মূল্যবান তথ্যসূত্র। একইভাবে মুসলিম শাসনের অধীনেও সিন্ধু শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের আবাসস্থল ছিল। ভারতীয় জাহাজ মুসলিম বন্দরগুলিতে নিয়মিত যাতায়াত করত। ইসলাম ও ভারতের সম্পর্ককে শুধুই সংঘাতের দৃষ্টিতে দেখা সহজ, কিন্তু বাস্তবে সহযোগিতা ও সহনশীলতাও এই ইতিহাসের সমান গুরুত্বপূর্ণ অংশ, যা আজও প্রাসঙ্গিক। উত্তর ভারত বহুদিন ধরেই শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর এক রাজনৈতিক শূন্যতার মধ্যে তিনটি বড় শক্তি আবির্ভূত হয়। এই তিন সাম্রাজ্যের মধ্যে কনৌজ শহরকে কেন্দ্র করে যে দীর্ঘ লড়াই শুরু হয় তা ইতিহাসে পরিচিত ত্রিপাক্ষিক সংগ্রাম বা কনৌজ ত্রিভুজ যুদ্ধ নামে। এই তিন সাম্রাজ্য ছিল পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। তিনটি 750-এর দশকে শক্তিশালী হয়ে ওঠে এবং নিজ নিজ অঞ্চলে সুপ্রতিষ্ঠিত ছিল। প্রতিহাররা মূলত গুজরাট এবং রাজস্থানে অবস্থান করত এবং সিন্ধু থেকে আসা মুসলিম আক্রমণ প্রতিহত করার জন্য বিশেষভাবে পরিচিত ছিল। এক আরব ইতিহাসবিদ প্রতিহার সম্রাট মিহিরা ভোজা সম্পর্কে লিখেছিলেন, ভারতের রাজাদের মধ্যে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রু। অন্যদিকে রাষ্ট্রকূটরা দাক্ষিণাত্যে চালুক্যদের উৎখাত করে ক্ষমতায় আসে। তারা প্রতিহারদের তুলনায় ইসলামের প্রতি অনেক বেশি সহনশীল ছিল। মুসলিম ধর্মপ্রচারক, মসজিদ নির্মাণ এবং মুসলিম বিশ্বের সঙ্গে বাণিজ্য সবকিছুই তারা অনুমোদন করেছিল। তাই আরব ভ্রমণকারীদের লেখায় রাষ্ট্রকূটদের সম্পর্কে তুলনামূলকভাবে ইতিবাচক চিত্র দেখা যায়। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত রাষ্ট্রকূট সাম্রাজ্য ছিল এই তিনটির মধ্যে সবচেয়ে বৃহৎ। তৃতীয় শক্তি ছিল পাল সাম্রাজ্য, যাদের কেন্দ্র ছিল বাংলা অঞ্চলে। পালরা ছিলেন বৌদ্ধ এবং ইতিহাসের শেষ বৃহৎ বৌদ্ধ সাম্রাজ্য হিসেবেই তারা পরিচিত। সামরিক শক্তির পাশাপাশি তারা কূটনীতি ও শিক্ষার জন্যেও বিখ্যাত ছিলেন। 750 খ্রিস্টাব্দের দিকে পূর্ব ভারতের প্রান্তে উঠে আসে এক নতুন শক্তি, পাল সাম্রাজ্য। সেখানে ক্ষমতার খোঁজে দাঁড়িয়েছিলেন গোপাল, একজন সাধারণ স্থানীয় প্রধান, যিনি স্থানীয় নেতাদের সমর্থনে রাজা নির্বাচিত হন। এটি ছিল এমন এক বিরল ঘটনা যেখানে ক্ষমতা কোনো যুদ্ধ বা দখলের মাধ্যমে নয়, বরং জনসমর্থন ও সম্মতির মাধ্যমে আসে। গোপালের উত্তরসূরি ধর্মপাল এবং দেবপাল তাদের দূরদর্শী নেতৃত্বে পাল সাম্রাজ্যকে শক্তিশালী করে।
তারা শুধু রাজনীতি ও যুদ্ধ কৌশলে নয়, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতায়ও অগ্রণী। নালন্দা, বিক্রমশিলা, সোমপুর এই বিখ্যাত মহাবিদ্যালয়গুলো তাদের সংরক্ষণ ও উন্নয়নের প্রতীক। এই সময় ভারতে আসে বহু ছাত্র চীন, তিব্বত, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শিক্ষা ও জ্ঞান চর্চার জন্য। ভারত তখন কেবল আঞ্চলিক শক্তি নয়, জ্ঞান ও বৌদ্ধ চিন্তার বিশ্ব কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু ত্রিপক্ষীয় সংঘর্ষ তাদের শক্তিকেও ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। এই সময়ই দক্ষিণ ভারতের তামিল অঞ্চলে নীরবে শক্তি সঞ্চয় করছিল এক নতুন রাজবংশ, চোল সাম্রাজ্য। নবম শতাব্দীর শেষ দিকে বিজয়ালয় চোল পল্লবদের দুর্বলতার সুযোগ নিয়ে চোল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। পরবর্তী শতাব্দীতে রাজরাজ চোল ও রাজেন্দ্র চোল চোল সাম্রাজ্যকে নিয়ে যান তার সর্বোচ্চ শিখরে। চোলরা কেবল স্থলভাগেই নয়, ভারতের ইতিহাসে প্রথমবারের মতো একটি শক্তিশালী নৌ সাম্রাজ্য গড়ে তোলে। তাদের প্রভাব ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূল পর্যন্ত। চোল, পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের যুগ পেরিয়ে ভারত তখনও রাজনৈতিকভাবে বিভক্ত। এই বিভক্তি ভারতের ইতিহাসে ডেকে আনে এক নতুন অধ্যায়, এক নতুন শক্তির আবির্ভাব। উত্তর পশ্চিম সীমান্তে হিন্দুকুশ পর্বতমালার ওপারে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছিল ইসলামিক বিশ্ব। এই শক্তির আগমন শুধু রাজ্য দখলের জন্য ছিল না, এটি ভারতের রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিতে যাচ্ছিল। ইসলামিক বিশ্বের সাথে ভারতের প্রথম বড় সংঘর্ষ ঘটে 711 খ্রিস্টাব্দে। উমাইয়া খেলাফতের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চলে অভিযান চালান। রাজা দাহির পরাজিত হন এবং সিন্ধু প্রথমবারের মতো ইসলামিক শাসনের অধীনে আসে। কিন্তু এই বিজয়ের প্রভাব ছিল সীমিত। আরবরা সিন্ধুর বাইরে গভীরভাবে প্রবেশ করতে পারেনি। ভারতের মূল ভূখণ্ড তখনও অক্ষত ছিল। দশম শতাব্দীর শেষ দিকে মধ্য এশিয়া থেকে উঠে আসে এক নতুন শক্তি, গজনবী সাম্রাজ্য। এর সবচেয়ে বিখ্যাত শাসক মাহমুদ আফ গজনি। 1000 থেকে 1027 সালের মধ্যে মাহমুদ গজনি ভারতে প্রায় 17 বার আক্রমণ চালান। এই আক্রমণগুলোর লক্ষ্য ছিল স্পষ্ট: মন্দিরের বিপুল সম্পদ, সোনা, রত্ন ও দাস, রাজনৈতিক আধিপত্য নয়, বরং লুণ্ঠন। কিন্তু মাহমুদ কখনোই ভারতে স্থায়ী শাসন কায়েম করেননি। তার মৃত্যুর পর গজনবী শক্তি দ্রুত দুর্বল হয়ে পড়ে। গজনবীদের পতনের পর মঞ্চে আসে এক নতুন শক্তি, ঘুরি বংশ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মাহমুদ ঘুরি। তিনি মাহমুদের মতো শুধু লুট করতে আসেননি, তিনি এসেছিলেন শাসন প্রতিষ্ঠা করতে। 1191 খ্রিস্টাব্দ, তারাইনের প্রথম যুদ্ধ। রাজপুত শাসক পৃথ্বীরাজ চৌহান মাহমুদ ঘুরিকে পরাজিত করেন। ভারত বাঁচে, কিন্তু অল্প সময়ের জন্য। 1192 খ্রিস্টাব্দ, তারাইনের দ্বিতীয় যুদ্ধ। এইবার মোহাম্মদ ঘুরি জয়ী হন। এই এক যুদ্ধই ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। উত্তর ভারতের দরজা ইসলামিক শাসনের জন্য স্থায়ীভাবে খুলে যায়। মোহাম্মদ ঘুরি নিজে ভারত শাসন করতে আসেননি। তার দৃষ্টি ছিল পশ্চিমে, মধ্য এশিয়ার রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্বে। কিন্তু ভারতে রেখে যান নিজের বিশ্বস্ত দাস সেনাপতিদের, যাদের হাতেই ধীরে ধীরে কেন্দ্রীভূত হতে থাকে ক্ষমতা। এই দাস সেনাপতিদের মধ্যেই ছিলেন একজন অসাধারণ মানুষ, কুতুবউদ্দিন আইবক। প্রথমে তিনি ছিলেন কেবল একজন কৃতদাস, কিন্তু যুদ্ধক্ষেত্রে সাহস, প্রশাসনে দক্ষতা এবং প্রভুর প্রতি আনুগত্য তাকে তুলে আনে ইতিহাসের কেন্দ্রে। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর ভারতে ঘুরি শাসনের অবসান ঘটে। আর ঠিক সেই শূন্য মুহূর্তেই কুতুবউদ্দিন আইবক নিজেকে ঘোষণা করেন স্বাধীন শাসক। এইভাবেই দিল্লিকে রাজধানী করে প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম স্থায়ী ইসলামিক সাম্রাজ্য। এটি শুধু একটি নতুন রাজবংশের উত্থান ছিল না, এটি ছিল শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন, প্রশাসনে পারস্য প্রভাবের সূচনা এবং ভারতীয় ইতিহাসে এক দীর্ঘ ইসলামিক শাসন যুগের শুরু। দিল্লি সালতানাত প্রথমবারের মতো উত্তর ভারতের বিশাল অঞ্চলকে একক কেন্দ্রীয় শাসনের আওতায় আনে, যেখানে সেনাবাহিনী, রাজস্ব, আইন ও ধর্ম সব কিছুই নতুনভাবে সংগঠিত হয়। দিল্লি সালতানাত প্রতিষ্ঠার পর প্রশ্ন উঠেছিল একটাই: এই নতুন সাম্রাজ্য কি টিকে থাকতে পারবে?
কারণ এটি গড়ে উঠেছিল একজন রাজপুত রাজা বা প্রাচীন রাজবংশের হাত ধরে নয়, বরং এমন মানুষের মাধ্যমে যারা একসময় ছিল কৃতদাস। এই কারণেই ইতিহাসে এই প্রথম শাসক গোষ্ঠী পরিচিত হয় দাস বংশ অথবা মামলুক বংশ নামে। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক একজন যোদ্ধা হিসেবেই বেশি পরিচিত ছিলেন। তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরি সাম্রাজ্যের পক্ষে যুদ্ধ চালিয়েছেন, কিন্তু স্বাধীন শাসক হিসেবে তার সময় ছিল খুবই স্বল্প, 1206 থেকে 1210, মাত্র 4 বছর। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। দিল্লি সালতানাত তখনও ছিল অপরিণত ও অস্থির। আইবকের মৃত্যুর পর দিল্লি সালতানাত চরম সংকটে পড়ে। এই সংকট থেকেই উঠে আসেন শামসুদ্দিন ইলতুৎমিশ, যাকে অনেক ঐতিহাসিক দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে মনে করেন। ইলতুৎমিশ বিদ্রোহী আমিরদের দমন করেন, রাজধানী দিল্লিকে শক্তিশালী করেন, কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করেন, খলিফার স্বীকৃতি লাভ করেন। খলিফার স্বীকৃতি তার শাসনকে আন্তর্জাতিক বৈধতা দেয়। তার সময়েই দিল্লি সালতানাত একটি টেকসই রাষ্ট্রের রূপ নেয়। ইলতুৎমিশের মৃত্যুর পর এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন তিনি। নিজের কন্যা রাজিয়া সুলতানাকে উত্তরাধিকারী ঘোষণা করেন। 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সুলতানা দিল্লির সিংহাসনে বসেন। তিনি ছিলেন ভারতের প্রথম নারী সুলতান, দক্ষ প্রশাসক, সাহসী শাসক। কিন্তু সমাজ প্রস্তুত ছিল না একজন নারী শাসককে মেনে নিতে। তুর্কি অভিজাতদের বিরোধিতা, ষড়যন্ত্র এবং বিদ্রোহের মুখে রাজিয়ার পতন ঘটে। তার শাসন ছিল সংক্ষিপ্ত কিন্তু ইতিহাসে অমর। রাজিয়ার পর ক্ষমতার ভারসাম্য আবার নড়বড়ে হয়ে পড়ে। এই অস্থিরতা শেষ করেন গিয়াস উদ্দিন বলবন। তিনি কঠোর শাসন কায়েম করেন, অভিজাতদের ক্ষমতা ভাঙেন, গুপ্তচর ব্যবস্থা গড়ে তোলেন, উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল হুমকি মোকাবিলা করেন। তার শাসনে দিল্লি সালতানাত প্রথমবারের মতো ভয়ের মাধ্যমে হলেও স্থিতিশীলতা পায়। বলবনের মৃত্যুর পর তার যোগ্য উত্তরাধিকার না থাকায় দাসবংশ দ্রুত দুর্বল হয়ে পড়ে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং ক্ষমতার দ্বন্দ্বে 1290 খ্রিস্টাব্দে দাসবংশের পতন ঘটে। এই পতনের মধ্যে দিয়েই দিল্লি সালতানাতে আরেক নতুন অধ্যায়ের সূচনা হয়, খিলজি বিপ্লব।